বাংলাদেশকে বড় হুমকি দিলেন ট্রাম্প। জানাবো নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির ফাঁদে আওয়ামী লীগের ফিরে আসার শঙ্কা এবং সর্বশেষ জানাবো কৌশলী জামায়াত এনসিপি প্রকাশ্যে অনীহা ভেতরে প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে বড় হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর 35% শুল্ক কার্যকর হবে। এমনকি বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বার্তা দিয়েছেন একটি সরাসরি চিঠির মাধ্যমে, যা পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্য চায়, তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্ক নীতি এবং বাণিজ্যিক বাধা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। ট্রাম্প আরও বলেন, 2025 সালের 1 আগস্ট থেকে যে কোনো বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। তবে এই হার যুক্তরাষ্ট্রের ভোগ করা বাণিজ্য বৈষম্যের তুলনায় অনেক কম। যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদনে অংশ নেয় তবে এই শুল্ক পুরোপুরি এড়ানো সম্ভব। পাল্টা পদক্ষেপের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ যদি কোনোভাবে মার্কিন পণ্যের শুল্ক আরোপ বা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তবে সেই পরিমাণ শুল্ক যুক্ত হয়ে মোট শুল্ক আরও বাড়ানো হবে। এটি মার্কিন অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চিঠিতে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ যদি শুল্ক এবং বাণিজ্যিক বাধা তুলে নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা বাণিজ্যে আগ্রহ দেখায় তবে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে শুল্ক হ্রাস করার সুযোগ থাকবে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র কখনোই আপনার আশা ভঙ্গ করবে না। আপনার দেশের সিদ্ধান্ত এবং আচরণের ওপর নির্ভর করেই এই শুল্ক নীতি পরিবর্তিত হবে। প্রসঙ্গত, এর আগেও 2025 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর 37% পাল্টা শুল্ক আরোপ করেছিল। তার আগ পর্যন্ত গড়ে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ছিল প্রায় 15%। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির ফাঁদে আওয়ামী লীগের ফিরে আসার শঙ্কা। বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নতুন নতুন বিতর্কের জন্ম হচ্ছে। রাজনীতির মঞ্চে তোলা হচ্ছে এমন সব দাবি যেগুলোর বাস্তবতা এবং প্রাসঙ্গিকতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এর মধ্যে একটি বিতর্কিত প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি। এই দাবি এসেছে মূলত ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে, যারা দীর্ঘদিন ধরে সংসদে উল্লেখযোগ্য উপস্থিতি গড়তে ব্যর্থ হয়েছে। তবে বিষয়টি এখন আর শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই দাবিকে ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে, যদি এই পদ্ধতি বাস্তবায়িত হয় তবে পতিত আওয়ামী লীগ ভিন্ন নামে আবারও সংসদে ফিরে আসতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে প্রত্যক্ষভাবে প্রার্থী নয়, ভোট পড়ে রাজনৈতিক দলের পক্ষে। দলসমূহ যে পরিমাণ ভোট দেয় সেই অনুপাতে তারা আসন পায় সংসদে। এই পদ্ধতিতে ব্যক্তি জনপ্রতিনিধিত্বের গুরুত্ব কমে যায় এবং দলের পছন্দ মতো প্রার্থী সংসদে যায়। অনেক দেশে এই পদ্ধতির প্রয়োগ আছে, তবে তার পেছনে রয়েছে শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা। এই প্রস্তাব প্রথম আসে কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টির মতো আওয়ামী মিত্রদের কাছ থেকে। এরপর জামায়াত ইসলামী এবং নবগঠিত ইসলামপন্থী দল জানাপা একে গ্রহণ করে। এর কারণ স্পষ্ট, এরা কেউই আসন ভিত্তিক নির্বাচনে উল্লেখযোগ্যভাবে সফল হতে পারেনি, কিন্তু ভোট শতাংশের ভিত্তিতে হিসাব করলে সংসদে তারা বড় অংশীদার হয়ে উঠতে পারে। যেমন 1996 সালে জামায়াত 8.61% ভোট পেয়েও মাত্র 3টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যানুপাতিক পদ্ধতি চালু থাকলে তখন তাদের 27টি আসন পাওয়ার সম্ভাবনা ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতির সমর্থকেরা বলেন, এতে সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, কর্তৃত্ববাদী শাসন ঠেকানো যাবে। কিন্তু বিশ্লেষণ বলছে বাস্তবে এমন হয়নি। তুরস্ক, ইরান, রাশিয়ায় নিয়মিত নির্বাচন হয় এবং কোনো দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিও আছে, কিন্তু কর্তৃত্ববাদ রোধ হয়নি। উপরন্তু তুরস্কের পার্লামেন্ট এই পদ্ধতিতে গঠিত হলেও মূল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে না। এতে জনপ্রতিনিধি নয়, দল নির্বাচিত হয়। দলীয় প্রধান যাদের মনোনয়ন দেবেন তারাই এমপি হবেন, তাতে ভোটারদের কোনো হাত থাকে না। ফলে সংসদ সদস্যদের সঙ্গে জনগণের দূরত্ব বাড়ে, জবাবদিহি কমে যায়।
বাংলাদেশে এখনো শক্তিশালী এবং কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠেনি। সবকিছু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। ইউরোপীয় দেশগুলোর যেসব জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, সেখানে প্রাদেশিক সরকার এবং স্থানীয় পরিষদ অনেক বেশি ক্ষমতার সম্পন্ন। স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা, পরিবহন সব নিয়ন্ত্রণ করে স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় সরকার কেবল নীতি নির্ধারণ করে। বাংলাদেশে এই কাঠামো অনুপস্থিত থাকায় যদি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হয়, তাহলে রাষ্ট্রের ওপর একাধিক গোষ্ঠী বা দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে পারে। সরকার জিম্মি হয়ে পড়তে পারে জোট সঙ্গী বা উগ্রবাদী শক্তির কাছে। এই পদ্ধতির সুযোগ নিয়ে ধর্মীয় গোষ্ঠী কেন্দ্রিকতা, উগ্র জাতীয়তাবাদ, এমনকি বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিতে পারে। যদি সংখ্যানুপাতিক পদ্ধতির মতো একটি গঠনগত পরিবর্তন চাপিয়ে দেওয়া হয়, তবে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে। এতে দুর্বল জোট সরকার, সাংবিধানিক জটিলতা এবং গণতন্ত্রের পরিপন্থী রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। সবচেয়ে বড় আশঙ্কা হলো আওয়ামী লীগ তার পুরনো নাম পাল্টে হলেও আবার সংসদে ঢুকে পড়তে পারে নতুন শরিকদের মুখোশ পরে। অথচ এই দলেরই অতীত অভিজ্ঞতা বলে 1991 এবং 2001 সালে ভোট শতাংশের হিসেবে বিএনপির কাছাকাছি থেকেও আসন কম পেয়ে সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগ। তখন কিন্তু তারা সংখ্যানুপাতিক পদ্ধতির জন্য চাপ দেয়নি। এখন যখন নিজেদের অস্তিত্ব সংকটাপন্ন, তখন এই পদ্ধতির বিরতিহীন প্রচার শুরু হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে এখনো রাজনৈতিক শিক্ষা, স্থানীয় শাসন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ দুর্বল, সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করলে তা দেশের রাজনৈতিক শৃঙ্খলা, নিরাপত্তার সংকট এবং অস্থিরতার উৎস হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রশ্নটা কেবল একটি নির্বাচন পদ্ধতির সংস্কারের প্রস্তাব নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটি উপায়, যেটি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে। কৌশলী জামায়াত এনসিপি প্রকাশ্যে অনীহা, ভেতরে প্রস্তুতি। গত মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বিচার এবং সংস্কারের সন্তোষজনক অগ্রগতি হলে আসন্ন রোজার আগে নির্বাচন হতে পারে। তারপরে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপির প্রত্যাশা, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সরাসরি বিরোধিতা না করলেও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচন নিয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। দল দুটি নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের ওপর জোর দিচ্ছে। জামায়াত অবশ্য মাঝে মাঝে দাবি তুলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের। অন্যদিকে এনসিপি নেতাদের দাবি, বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না। এদিকে প্রকাশ্যে নির্বাচন নিয়ে অনীহা দেখালেও ভেতরে ভেতরে দল দুটি প্রস্তুতি নিতে শুরু করেছে। জামায়াতেরই মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চলমান জুলাই পদযাত্রায় উত্তরবঙ্গে বেশ কিছু আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দীর্ঘদিন ধরে জামায়াত দাবি করে আসছে, প্রয়োজনীয় রাজনৈতিক এবং নির্বাচনী সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। গতকাল সোমবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের ভূমিকায় এখনও জনগণের সংশয়ের মধ্যে আছে। এজন্যই বলছি, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এছাড়া গত শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কী ধরনের নির্বাচন হতে পারে তিনি আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া দেশে ভালো নির্বাচন সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, আর সেই পরিবেশ তৈরির জন্যই আমরা মৌলিক সংস্কারের দাবি জানাচ্ছি। যদিও একই দিন রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত। রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভা থেকে এই তালিকা ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তবে গত বছরের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রার্থী ঘোষণার কাজ চালিয়ে যাচ্ছে দলটি। জামায়াত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 আসনের মধ্যে 293টি প্রার্থী ঘোষণা করেছে। এর আগে চলতি বছরের 1 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে আয়োজিত নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের সমাবেশে
23টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর টাঙ্গাইলের 8টি, নেত্রকোনার 5টি এবং ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। গত 6 ফেব্রুয়ারি সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল ভিত্তিক এক বৈঠকে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। 22 ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।